বৈশিষ্ট্য বলে সেই বৈশিষ্ট্য কথাগুলো শেষ করে আমরা কিছু স্পেশাল বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। তার মধ্যে ধরো সোডিয়ামের কথা বলছিলাম যে সোডিয়াম 1+ সম্ভব, 2+ সম্ভব না। তারপরে ম্যাগনেসিয়াম 2+ সম্ভব, তারপরে 1+ সম্ভব না। এই ধরনের কিছু প্রশ্ন কথা আমরা গত ক্লাসে আমরা বলছিলাম। তো আজকে আমরা এখান থেকে শুরু করি। তার আগেও কিছু কথা বলা হয়েছিল। এখান তো আলোচনা কিন্তু একেবারে কিন্তু দেখো যে আমি তোমরা দেখতে পাচ্ছ যে এই বিষয়গুলো কিন্তু আলোচনা এক এক করে হয়ে গেছে। আগে আমরা ক্লাসিফিকেশন করেছিলাম, সেই ক্লাসিফিকেশন কাকে বলে, কারা কোন মোডগুলো এই ক্লাসিফিকেশনের কোন ক্লাসিফিকেশন অন্তর্ভুক্ত। আবার এই ক্লাসিফিকেশনের মধ্যে কিছু ব্যতিক্রম কিছু বিষয় ছিল, যেমন এখানে ডি ব্লকের মধ্যে ছিল সকল অবস্থান্তর মূল ডি ব্লক মূল, বা কিন্তু সকল ডি ব্লক মূল অবস্থান্তর মূল না, এরকম কিছু বিষয় ছিল, সেগুলো আমরা আলোচনা করে ফেলছি। তারপরে আমরা আসলাম যে ইলেকট্রন বিন্যাসের কথা শুরুতেই তোমাদের বলেছিলাম যে ইলেকট্রন বিন্যাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অন্তত এই চ্যাপ্টারে আলোচনার জন্য। তো ইলেকট্রন বিন্যাস শিখে সেটা দিয়ে কী হবে সে আলোচনা গত ক্লাসও হয়েছে। আজকে ওই যে তোমরা দেখো, এখন আমি যেটা তোমাদের দেখাচ্ছি যে ইলেকট্রন বিন্যাস থেকে একটা মৌল পর্যায় সারণী কোথায় আছে সেটা নির্ণয় করা সম্ভব। তারপরে আমরা বলছিলাম যে এখন আমরা শুরু করব যে আমরা 4টা ব্লকে যে ভাগ করলাম, এই ব্লকগুলোর সাধারণ বৈশিষ্ট্য প্রত্যেক, যেমন এসপিডি এফ, এই ব্লকের মৌলসমূহের সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকবে, আবার কিছু রাসায়নিক বৈশিষ্ট্য থাকবে। তো সাধারণ বৈশিষ্ট্য কথা আমরা ওই দিন বলছিলাম যে তারা ধাতব প্রকৃতির, তারা অত্যন্ত সক্রিয়, তাদের জ্বালানি বিজারণ ক্ষমতার কথা আমরা বলছি, এরকম বেশ কিছু কথা বলছিলাম। আর স্পেশাল বৈশিষ্ট্য যেটা আমরা বিশেষ বৈশিষ্ট্য, তার মধ্যে দেখো এখানে গতদিন আলোচনা করে দিচ্ছি, সোডিয়াম 1+ সম্ভব, 2+ সম্ভব না, ম্যাগনেসিয়াম 2+ সম্ভব, 1+ সম্ভব না। আর এই দুটা প্রশ্ন আমরা আলোচনা করতে পারিনি, আজকে আমরা এখান থেকে আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে আমি ওই দিন বলেছিলাম, আজকে একটু বলছি যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, এই জিনিসটা তোমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সকলের ক্ষেত্রে একই রকম কেন, আর এই একই রকম যে কেন, এইটাকে আমরা বেশ ধরবো অন্যান্য মৌলের বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য। যেমন একটু আগে বললাম যে সোডিয়াম 1+ সম্ভব, 2+ সম্ভব নয় কেন, ম্যাগনেস 2+ সম্ভব, 1+ সম্ভব নয় কেন। তো এই ব্যাখ্যাগুলো আসলে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে তাদের সাথে মিল রেখে আমরা ওই ব্যাখ্যাগুলো দিতে পারবো। সেই দিন গতদিনে সেই কথাগুলো আমরা বলেছিলাম যে প্রত্যেকটা মৌল, নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমরা তো জানো যে নিষ্ক্রিয় গ্যাসগুলো নিষ্ক্রিয় মানে কি, তারা কারোর সাথে বিক্রিয়া করে না এবং তারা নিজেদের সাথে বিক্রিয়া করে না, তারা একক পরমাণু হিসেবে তারা অবস্থান করে শুধুমাত্র তাদের ইলেকট্রন এই বিশেষ ধরনের ইলেকট্রন বিন্যাসের জন্য। প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে দেখো শেষে তোমার এস এবং পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। তো এখানে আরেকটা আজকে নতুন জিনিস তোমাদের বলবো আমি, সেটা হলো যে এই যে এস এবং পি, এই যে এস এবং পি দেখো প্রত্যেকটা মৌলের শুধুমাত্র হিলিয়াম ছাড়া নিয়ম থেকে শুরু করে আর্গন পর্যন্ত প্রত্যেকটা মৌলের সর্ববস্তু স্তরে ইলেকট্রন বিন্যাস কিন্তু একই রকম, এবং সেটা দেখা একটা সুন্দর একটা সিমিলারিটি আছে যে এস এ 2টা আর পিতে হচ্ছে 6টা, তার মানে 6 দিয়ে কয়টা, 6 দিয়ে হচ্ছে 8টা। অর্থাৎ এই দ্বিমন থেকে শেষ পর্যন্ত মৌলগুলোর যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর মানে শুধু পি, এটা কিন্তু যোজ্যতা না, যোজ্যতা স্তর মানে এই যেমন 3 দিয়ে এটা হলো সর্বশ্রেষ্ঠ স্তর, 3 দিয়ে শেষ হয়েছে, এই 3 পুরোটাই হচ্ছে যোজ্যতা স্তর। এই যে এখানে ক্রিপ্টনের জন্য 4, এই পুরোটাই হচ্ছে হলো যোজ্যতা স্তর। তো আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখব যে যোজ্যতা স্তর অর্থাৎ যে সর্ববস্তু স্তরটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। যেমন এস এ 2টা থাকবে 2টাই থাকে, পিতে 6টা থাকবে 6টাই থাকে, তো প্রত্যেক ক্ষেত্রে। তো এই ইলেকট্রন বিন্যাসটা বিজ্ঞানীরা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে আসলে এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা অত্যন্ত স্থিতিশীল হয়। এই স্থিতিশীল হওয়ার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো আসলে মানে তারা একবারই নিষ্ক্রিয়, তারা নিজেদের সাথে বিক্রিয়া করে না, অপর সাথে বিক্রিয়া করে না, এই জন্য তারা একক পরমাণু হিসেবে অবস্থান করে। আর এরা ছাড়া অন্য গ্রুপের পর্যায় সারণীতে যত মৌল আছে সকল মৌলের টেন্ডেন্সি হলো এই ধরনের একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করা। আচ্ছা, এই যে আমরা বললাম যে অষ্ট, এখানে একটা কথা বলে নাই, মানে বলে দিচ্ছি, এই জন্য এই বিষয়গুলো একটু পরেই আসবে। এই যে অষ্টকের কথা বলছি যে S2P6 সর্ববস্তু স্তরে, যদি এটা এরকম যদি না হয়, 8টা যদি না হয়, যদি এরকম হইতে পারতো যে এসে 2টা আছে, পিতে তাহলে 3টা, বা পিতে 2টা আছে তাহলে 4টা, বা পিতে 3টা আছে 5টা, এরকম তো হইতে পারে। হ্যাঁ, কারণ এরকম হতে পারে, বিভিন্ন মৌলের এরকম ইলেকট্রন হতে পারে যে যোজ্যতা স্তরে তোমার 8টা ইলেকট্রন নাই, কারো হয়তো 3টে আছে, কারো হয়তো 4টা, কারো হচ্ছে 5টা। এটাকে আমরা বলবো অষ্টক, এই গঠনগুলোকে আমরা বলছি অষ্টক অসম্পূর্ণ। আর যদি 8টার বেশি হয়ে যায়, যেমন ধরো এই যে আর্গনের ক্ষেত্রে
এইখানে কি আর কোনো অরবিটাল আছে? আপাতত মনে হচ্ছে যে এখানে অরবিটাল নেই, আমরা লিখি নেই বলে মনে হচ্ছে নেই, কিন্তু আসলে এই মৌলের সর্ববস্তু স্তরে আরো একটা অরবিটাল আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডি অরবিটাল, যেটা ইলেকট্রন নেই বলে এখানে লেখা হয়নি। যেমন এখানে কি আছে, হ্যাঁ এখানেও আছে, প্রত্যেকটা দেখো হিলিয়াম ছাড়া, তোমার নিয়ন ছাড়া পরবর্তী যে মৌলগুলো আছে প্রত্যেকের বস্তু তারা কিন্তু আরো অরবিটাল আছে, যেহেতু ইলেকট্রন নেই বলে আমরা এখানে লিখি নেই, তাহলে সেই অরবিটালগুলো কিন্তু টোটালি ফাঁকা। তো যখন এমন কিছু সিচুয়েশন আমরা নেক্সট আমরা দেখব যে এই পিতে 6টা যাওয়ার পরেও ডিতে ইলেকট্রন যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ইলেকট্রন বিন্যাসটাকে আমরা কিরকম বলতে পারি? সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসটাকে বলবো হচ্ছে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ মানে যুক্ততা স্তরে ইলেকট্রন বিন্যাসে 8টার বেশি ইলেকট্রন দেখব। যেমন এখানে আমরা প্রত্যেকের ক্ষেত্রে 6টা দেখছি, 8টা দেখছি, 2 আর 6 8। আর যদি দ্বিতীয় যদি ইলেকট্রন থাকে তাহলে সেখানে একটা থাকলে 9টা হয়ে যাবে, 2টা থাকলে 10টা হয়ে যাবে। ওই গঠনগুলোকে আমরা বলেছি অষ্টক সম্প্রসারণ। আর যদি 8টা না হয়, 6টা 7টা 5টা হয়, সেক্ষেত্রে এই গঠনগুলোকে আমরা বলবো যে অষ্টক সংকোচন বা অসম্পূর্ণ। তো যাই হোক, এই যে অষ্টক অসম্পূর্ণ বা অষ্টক সংকোচন মানে 8টার কম অথবা 8টা অথবা 8টার বেশি, এই যে তিনটে বিষয়। একটা হলো অষ্টক সংকোচন মানে 8টার কম, একটা হলো অষ্টক মানে 8টাই থাকবে, আর একটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ মানে 8টার বেশি, যেমন 9টা 10টা ইত্যাদি হতে পারে। তো যে এই বিষয়টা আমার একটু খেয়াল লাগবে। এরপরে আমরা আসি, তো এখানে সোডিয়ামের এই কথাগুলো আমরা বলেছিলাম শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাসের কথা দিয়েই কিন্তু আমরা বলেছিলাম যে সোডিয়াম যদি একটা ইলেকট্রন বস্তু তার একটা ইলেকট্রন সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে দেয় তাহলে নিষ্ক্রিয় গ্যাসে তার আগের মৌলটা, সোডিয়ামের আগের মৌলটা হচ্ছে নিয়ন। এই দেখো নিয়নের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারে বলেই সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে 1+ হয়, 1+ হতে চায়, এই জন্য সোডিয়াম 1+ সম্ভব। কিন্তু যদি এখান থেকে আরো একটা ইলেকট্রন বের করে দেই তাহলে সোডিয়াম 2+ হবে ঠিকই, কিন্তু এই স্থিতিশীল যে অষ্টকটা, এই অষ্টকটা নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার জন্যই তার কাছ থেকে আরো একটা ইলেকট্রন বের করাটা খুবই টাফ এবং অনেক শক্তি লাগে, যেটা স্বাভাবিক অবস্থা পাওয়া যায় না বলে সোডিয়াম 1+ সম্ভব, 2+ সম্ভব না। আর পরবর্তী প্রশ্ন ছিল ম্যাগনেসিয়াম 2+ সম্ভব বাট 1+ সম্ভব নয়। দেখো ম্যাগনেসিয়াম এখানে ছিল ইলেকট্রন ছিল 12টা, দেখো এসে সর্বস্থ ইলেকট্রন আছে 2টা, সর্বস্থ ইলেকট্রন আছে 2টা। এখান থেকে যদি একটা ইলেকট্রন যদি আমরা বের করে দিই তাহলে দেখো এই ইলেকট্রন সর্বস্থ একটা থাকছে, তার মানে এই গঠনটা কিন্তু এখন আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম আগের মৌলটা সোডিয়ামের মতো কিন্তু হয়ে গেল। কিন্তু সোডিয়ামই তোমরা দেখলাম যে তার একটা ইলেকট্রন আগে মধ্যস্থ স্তরে ছিল, সে ছেড়ে দিয়ে এই গঠনটা নিতে চাচ্ছে বা অবশ্যই সে নেবে। তাহলে আমরা এক্ষেত্রেও বলতে পারি যে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে যদি এই এসে যদি একটা ইলেকট্রন থাকে 1+ হলে যদি বস্তুতে একটা ইলেকট্রন, তাহলে এটাও সে ছেড়ে দিয়ে সে তার আরো মানে তার আরো একটা আগে, যেমন ম্যাগনেসিয়ামের আগের মূল সোডিয়ামের আগের মূল হচ্ছে নিয়ন, তার মানে এই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সে আরো একটা পূর্ববর্তী মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ নিয়নের ইলেকট্রন বিন্যাসটা সে গঠন করতে চাইবে এবং সেটাই সে করে। এই জন্য ম্যাগনেসিয়াম থেকে যখন একটা ইলেকট্রন বের করে দেয় 1+1+, এই গঠনটা হচ্ছে অস্থিতিশীল হওয়ার কারণে এই স্থিতিশীলতা অর্জন করার জন্য সে এই ইলেকট্রনটাও ছেড়ে দিয়ে এইরকম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলে। এই অর্জন করার জন্যই ম্যাগনেসিয়াম আমরা সরাসরি দেখবো যে 1+ না হয়ে 2+ হয়ে যাচ্ছে। এই ছিল সেদিনের ব্যাখ্যা। আর আজকে আমরা পরবর্তী যে দুটা প্রশ্ন ছিল, ছোট ছোট প্রশ্নগুলো, যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম বুনসেন শিখায় বর্ণ সৃষ্টি করে না কেন। আর পরের প্রশ্নটা ছিল হলো যে সোডিয়াম ধাতুকে কেরোসিনে বেঁচে রাখা হয় করে। এগুলো খুবই ছোট প্রশ্ন, এগুলো প্রশ্ন পরীক্ষাতে আসলে 2 মার্কের জন্য এগুলো হয়ে থাকে। তো এখানে ম্যাগনেসিয়াম তোমার বেরিলিয়াম এরা বুনসেন, অর্থাৎ এদিকে যদি এই মৌলগুলোকে যদি আমরা হিট দিই, অর্থাৎ মেটাল ধাতব মৌল, অর্থাৎ তোমরা প্র্যাকটিক্যালে যখন করবে যে লবণ, অর্থাৎ লবণ একটা তোমাকে একটা লবণ দেওয়া হবে, লবণটা কোন লবণ, অর্থাৎ লবণটাকে অ্যানালাইসিস করে তোমাকে বলতে হবে যে আসলে এটা কোন লবণ। তো সেই লবণের অ্যানালাইসিস করতে গিয়ে, পরীক্ষা করতে গিয়ে আমাদের প্রথম যে পরীক্ষাটা করতে হয়, প্রথম যে টেস্টটা করতে হয় সেটা হচ্ছে শিখা পরীক্ষাটি, অর্থাৎ ফ্রেম টেস্ট। এই টেস্টটা করতে হয়। তো এই টেস্ট করার জন্য আমরা কি করবো, ওই লবণের মধ্যে একটা ধরো একটা মেটাল একটা ধাতব তারের সঙ্গে, একটা মেটালের একটা তারের সঙ্গে, বা এই যে আমরা বলি যে বাজারে যে কিনতে পাওয়া যায় আমরা কাপড় শুকানোর জন্য যে তার টানি, মেটালের যে তারগুলো টানাই, ওই ছোট একটা তারের সঙ্গে আমরা HCl বোতলের মধ্যে ওই তারটাকে ভিজিয়ে নিয়ে ওই তোমার মেটালটাকে আবার লবণের মধ্যে নেওয়া হয়। লবণের মধ্যে নিলে কি হলো, ওই মেটালের সঙ্গে ওই লবণটা লেগে গেল, তখন আমরা কি করি, ওই আগুনের শিখাতে ধরলে এই প্রত্যেকটা মৌল তার বৈশিষ্ট্য অনুসারে সেই শিখাতে তারা বর্ণ সৃষ্টি করে।
এক একজন এক এক রকম বর্ণ সৃষ্টি করে। তো এখানে বলছে যে না, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা কোনো বর্ণ সৃষ্টি করে না। তো বর্ণ সৃষ্টি করাটা শর্ত হচ্ছে এই যে যোজ্যতা স্তরে যে ইলেকট্রন গুলো থাকে, সেই ইলেকট্রন গুলা যখন আমরা হিট দেবো, আগুনে যখন তাপ দেবো, সেই তাপ থেকে তারা ইলেকট্রন গুলো তাপ নিয়ে তারা উচ্চ শক্তি স্তরে গমন করে। আবার যখন সেই তাপ যখন আবার সরিয়ে নেওয়া হয়, তখন সেই ইলেকট্রন গুলো তারা যে একটু বাড়তি শক্তি নিয়েছিল, তাপ নিয়েছিল, সেই শক্তিটা ছেড়ে দিয়ে আবার পূর্বের জায়গায় ফিরে আসে। তাহলে তাপ নিয়ে ইলেকট্রন গুলো কি করলো, তাপ থেকে শক্তি নিল, শক্তি নিয়ে ইলেকট্রন গুলো উচ্চ শক্তি স্তরে তারা গমন করলো। আবার যখন তাপটা সরিয়ে দেওয়া হলো, তখন ওই ইলেকট্রন গুলো কি করলো, সেই যে তাপটা নিয়েছিল, বাড়তি তাপ নিয়েছিল, হিট নিয়েছিল, সেই শক্তিটা তার ছেড়ে দিয়ে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যে ইলেকট্রন তাপ নিল এবং তাপ ছেড়ে দিল, এই ছেড়ে দেওয়া অর্থাৎ তাপ, তোমরা আলোকে আমরা ওই যে অর্থাৎ আলোকে আমরা শক্তি বলি না? হ্যালো, আলোকে জি আমরা স্যার। শক্তি বলে থাকি। আলো কয় রকমের হয়? 7 রকমের আলো না? 7 রকমের বর্ণ আছে। তো যাই হোক, এই প্রত্যেকটা বর্ণের এক একজনের এক এক ধরনের শক্তি আছে। তো যাই হোক, এখানে কোন মৌলটা কোন ধরনের শক্তি, কি পরিমাণ শক্তি নিবে আর কি পরিমাণ ছেড়ে দিবে, সেই হিসাবে সে বিভিন্ন ধরনের, তারা এক একজন এক একটা মৌল এক এক ধরনের বর্ণ সৃষ্টি করে। সব মৌল কিন্তু একই ধরনের বর্ণ সৃষ্টি করবে না, কারণ সকল মৌলের ইলেকট্রন একই রকম, তারা শক্তি নিয়ে উপরের দিকে যায় না। আবার যে পরিমাণ শক্তি উপর নিয়ে তারা উপর দিকে যাবে, আবার সেই শক্তিটা ছেড়ে দিবে। তার মানে সকল মৌলের ইলেকট্রন যেরকম উপরের দিকে উঠলো বিভিন্ন ধরনের শক্তি নিয়ে, সেই শক্তি ছেড়ে দিলে সেই শক্তিটা বিভিন্ন রকম হবে। আর সেই শক্তিটাকে আমরা আসলে আলো হিসেবে দেখি। যখন এই শক্তিটা ইলেকট্রনগুলো ছেড়ে দিয়ে যখন তাদের পূর্ব অবস্থা ফিরে আসে, ওই শক্তিটাকে তখন আমরা আসলে ওই আলো হিসেবে আমরা দেখি। তো এখানে যে বিষয়টা হলো যে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম কেন তাহলে বর্ণ তৈরি করে না কেন? তার মানে কি তারা কি তাদের ইলেকট্রন গুলো কি ওই তাপ নিয়ে উপরের দিকে ওঠে না, আবার উঠে আবার তাপ ছেড়ে দিয়ে নিচের দিকে এই ঘটনাগুলো আসলে ঘটে না? হ্যাঁ, আসলেই তাই। কেন বিষয়টা এরকম? এখানে ব্যাখ্যাতে বলা হয়েছে যে ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়ামের আকার একদিকে হলো ছোট, আর একদিকে তাদের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছিল স্থিতিশীল। এই দেখো, ম্যাগনেসিয়াম কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 12, আর বেরিলিয়াম কত? বেরিলিয়াম 4 না? 4 হলে ইলেকট্রন বিন্যাস কি হয়? 1:2:2, তার মানে এসে দুটো ইলেকট্রন থাকার পর দুটোই আছে। আর ম্যাগনেসিয়াম তারও তারও ইলেকট্রন বিন্যাস তারও কিন্তু স্থিতিশীল মানে এই দিক থেকে যে এসে দুটো ইলেকট্রন থাকার কথা দুইটি আছে, পিতে 6টা থাকার কথা 6টাই আছে, এসে দুটো, মানে এই যে এরকম, মানে অর্থাৎ এটা কিন্তু স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কিন্তু না। আবার দেখো যে সোডিয়াম এই ইলেকট্রন বিন্যাসটা কিন্তু স্থিতিশীল না। তো এই জন্য এই যে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এসে দুটো ইলেকট্রন থাকার দুইটি ইলেকট্রনটা আমরা মোটামুটি বলতে পারি স্থিতিশীল। আবার বেরিলিয়ামের ক্ষেত্রে 1:2:2, সেখানেও ওই ইলেকট্রন বিন্যাস অর্থাৎ এসে দুইটা থাকার কথা, সেখানে দুইটি আছে, সেখানে আমরা একদিকে দেখি স্থিতিশীল, আর একদিকে তাদের আকারটা ছোট। এই ছোট এবং স্থিতিশীল হওয়ার কারণে তাদেরকে আমরা যে তাপ দেবো, সেই তাপ নিয়ে সেই তাপ থেকে ইলেকট্রনগুলো শক্তি নিয়ে উপরের দিকে তারা উঠতে পারে না। আর উঠতে পারে না বলে তারা আবার যদি তাপ ছেড়ে দিয়ে যাবে নিচের দিকে, তাদের পরিব্যবস্থা আসবে, সেই ঘটনাটাও ঘটে না। এই জন্য আমরা তাদের অর্থাৎ শিক্ষা পরীক্ষাতে আমরা কোনো বর্ণ আমরা দেখতে পাই না। এই ছিল এই প্রশ্নের হচ্ছে ছোটখাটো একটা ব্যাখ্যা। আর এরপর আমরা পরের কোশ্চেনে আসি যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের নিচে আমরা কেন রাখবো? আমরা আগেই বলেছিলাম যে সোডিয়াম হচ্ছে এস ব্লকভুক্ত মৌল, এবং যার বস্তু স্তরে একটি মাত্র ইলেকট্রন আছে। আর সেই ইলেকট্রনটা সে কি করে, সে ছেড়ে দিয়ে খুব সহজে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় বলেই আমরা দেখেছি যে সোডিয়াম 1+ খুব সহজেই হয়ে যায় এবং সেটা স্থিতিশীল 1+ হয়ে যায়। তো আর এস ব্লক মৌলসমূহের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলেছিলাম যে মৌলগুলো হচ্ছে সবাই হচ্ছে ধাতব মৌল এবং হচ্ছে অত্যন্ত সক্রিয়। কেন? যে তারা ইলেকট্রন খুব সহজে ছেড়ে দিয়ে তারা আয়ন তৈরি করতে পারে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা তাদের খুব বেশি। এই যে ইলেকট্রন ছেড়ে দিয়ে যে তারা একটা আয়ন তৈরি করলো, এই আয়নটা কিন্তু আবার কি করে, বাতাসে বা পরিবেশের বিভিন্ন এর সঙ্গে বিক্রিয়া করতে, এখানে বিক্রিয়া কার সাথে করছে? দেখো এখানে অক্সিজেনের সাথে তারা দেখিয়েছে। যেহেতু তারা খুব সক্রিয়, এই জন্য অক্সিজেনের সাথে তারা সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে অক্সাইড তৈরি করতেছে। আবার এই সোডিয়াম অক্সাইডটা আবার কি করতেছে, আবার এই যে বাতাসের যে জলীয় বাষ্প থাকে, সেই জলীয় বাষ্প সংগ্রহ করে জলীয় বাষ্পের সাথে মিলিত হয়ে আবার কি করে, একটা ক্ষার তৈরি করছে। আবার এই ক্ষারটা আবার কি করে, বাতাসের যে কার্বন ডাই অক্সাইড তার সঙ্গে বিক্রিয়া করে একটা কার্বনের যৌগ আবার সে তৈরি করে। তার মানে
এই সোডিয়ামটা আসলে অত্যন্ত সক্রিয় হওয়ার কারণে এই বিক্রিয়াগুলো খুব দ্রুত সহকারে এই বিক্রিয়াগুলো ঘটে, এবং এই বিক্রিয়াগুলো এত দ্রুতই ঘটে, যদি তোমরা পরীক্ষা ল্যাবরেটরিতে আমাদের কলেজে যখন তোমাদের প্র্যাকটিক্যাল তখন তখন যদি তোমরা দেখো যে সোডিয়ামকে তুমি ধরে হাতে ধরে যদি রাখো, মানে সে ওই এই যে বিক্রিয়াগুলো এত দ্রুত করবে যে দ্রুত হারে বিক্রিয়া করার জন্য অনেক সময় আগুন ধরে যায়। অর্থাৎ তুমি পরিষ্কার তুমি দেখবে সোডিয়ামকে আমরা নিয়ে যদি পানিতে ছেড়ে দেবে, বা যদি আমরা একটু টেবিলের উপরে রাখলাম, দেখবে যে সঙ্গে সঙ্গে একটা ধোঁয়ার সৃষ্টি হয়ে গেছে। কেন? মানে তার অত্যন্ত দ্রুত গতিতে বিক্রিয়া করার কারণে খুব অনেক বেশি পরিমাণ তাপ এট এ টাইম উৎপন্ন হয়, এই জন্য কখনো কখনো আগুনও ধরে যায়। তো এই অবস্থা থেকে এই অবস্থা যেন না ঘটতে পারে, এই জন্য সোডিয়ামকে আমরা কি করি, পরিবেশের সেজন্য উন্মুক্ত থাকতে না পারে, অর্থাৎ বায়ুর পরিবেশের যে বিভিন্ন উপাদান আছে, বায়ুর যে উপাদান আছে, এগুলোর কন্টাক্টে যেন আসতে না পারে, এই জন্যই তাকে কেরোসিনের নিচে রাখা হয়। তাহলে কেরোসিন আবার কি জিনিস? কেরোসিন হচ্ছে এক জাতীয়, তোমাকে আমরা বলবো হচ্ছে ইনঅ্যাক্টিভ পদার্থ, অর্থাৎ এর সাথে পরিবেশের অন্য অন্য যৌগের তেমন একটা আসলে বিক্রিয়া এরকম ভাবে সাধারণভাবে হয় না। অর্থাৎ কেরোসিনটা যেরকম আমরা কোনো একটা বস্তুকে আমরা কোনো একটা ঢাকনাতে ঢেকে রাখি, এখানে কেরোসিনটা হচ্ছে একটা ঢাকনার মতো, যে কেরোসিনের মধ্যে যদি ডুবিয়ে রাখি তাহলে ওই ওই কেরোসিনটা পরিবেশের বিভিন্ন বস্তুর থেকে তাকে আলাদা করে রাখলো, তখন আর এই যে এই ধরনের বিক্রিয়া ঘটার সুযোগ হয় না, আর দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকে না। তো এই ছিল এই সোডিয়ামকে নিয়ে প্রশ্নটা, সোডিয়ামকে কেন আমরা কেরোসিনের নিচে রাখি বা উন্মুক্ত বায়ুতে কেন আমরা রাখতে পারি না। তো এরপরে আমরা আসবো হচ্ছে পরবর্তী যে মৌল, পি ব্লক মৌল। তো এখানে আমরা দেখো এখানে কিছু স্পেশাল কিছু বৈশিষ্ট্য কথা বলা আছে, আর সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে তোমরা বইতে খুলে দেখবে যে এখানে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, তার মধ্যে যে এই ব্লকের মৌলগুলোকে তোমার আমরা সাধারণত বলতে প্রতিরূপী মৌল, অর্থাৎ প্রতিনিধিত্ব মৌল আমরা বলে থাকি। প্রতিনিধিত্ব মৌল বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে এই ব্লকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের যে সাধারণ কিছু নিয়ম থাকে, সেই নিয়ম মেনেই এই মৌলের বহিস্থ শক্তি স্তরগুলো আসে পরিপূর্ণ হয়। এই জন্য এদেরকে আমরা প্রতিনিধিত্ব মৌল আমরা আমরা বলে থাকি, বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস আমরা বলে থাকি। আর এদের এই ব্লকের মৌলগুলোর মধ্যে কয়েক ধরনের মৌল রয়েছে, তার মধ্যে ধরো ধাতব মৌল আছে, তারপরে তোমার মেটালয়েড যেটাকে অপধাতু বলে সেটাও রয়েছে, এবং অধাতব মৌল রয়েছে। তারপর তিন ধরনের মৌলের কথা আমরা এখানে বললাম। এখানে আরো কিছু এই ব্লকের মধ্যে আরো কিছু মৌলের কথা আমরা বলবো, আর কিছু বৈশিষ্ট্য কথা বলবো, যে এখানে চালকোজেন নামও একটা মানে কিছু মৌল রয়েছে। চালকোজেনটা কি? চালকোজেনটা হচ্ছে আকরিক, অর্থাৎ মাটির নিচে তোমরা শুনেছো যে খনিজ থেকে বিভিন্ন জিনিস, বিভিন্ন রাসায়নিক বস্তু উৎপন্ন করা হয়ে থাকে। তার মধ্যে ধরো যেমন আয়রনের কথা বলতে পারে, সিলভারের কথা বলবে, এরকম বহু মানে উপাদান আছে যেগুলা মাটির নিচে খনিতে থাকে। আর এই যে খনিজ থেকে যে আমরা তুলি, সেখানে আমরা কিন্তু কোনো বস্তু কিন্তু পিওর অবস্থায় কিন্তু আমরা পাই না, সেটা ইমপিওর অবস্থা থাকে। ওই বস্তুর সাথে আরো কিছু বস্তু থাকে, সেই আরো কিছু বস্তুর মধ্যে এই চালকোজেন নামক এই উপাদানগুলোও থাকে, এই বস্তুগুলোও থাকে, অর্থাৎ আক্ষরিক গঠনকারী উপাদানগুলোকে আমরা সাধারণত চালকোজেন বলে থাকি। আর সেই চালকোজেন মৌলগুলোর এখানে তোমার উদাহরণ হিসেবে দেওয়া আছে, যেমন সালফারের কথা বলা আছে, তারপর তোমার সেলেনিয়ামের কথা বলা আছে, টেলুরিনের কথা বলা আছে, তারপর অক্সিজেনের কথা বলা আছে। এই মৌলগুলোকে আমরা চালকোজেন বলি। তো এগুলো কিন্তু আসলে ছোট প্রশ্ন হিসেবে আসে যে নিম্ন কোন মৌলগুলোকে চালকোজেন মৌল বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে এই পি ব্লক মৌলের মধ্যে আরো একটা বৈশিষ্ট্য মনে হচ্ছে, সেটা হচ্ছে হ্যালোজেন মৌলসমূহ। হ্যালোজেন মৌলসমূহ এটা কেন বলা হলো? যে হ্যালোজেন অর্থাৎ সমুদ্রের পানিতে এবং সমুদ্রের যে কিছু আগাছা থাকে, সেই পানিতে এবং আগাছাতে যে লবণগুলো পাওয়া যায়, এই লবণের ম্যাক্সিমাম লবণগুলোতেই আমরা দেখবো যে ওই তোমার ক্লোরিন থাকবে, আয়োডিন থাকবে, ব্রোমিন থাকবে, অ্যাসিড থাকবে। এই জাতীয় মৌলের যৌগগুলো আসলে সমুদ্রের পানি এবং সমুদ্রের যে বিভিন্ন ধরনের আগাছা থাকে, সেই আগাছাতে এই মৌলগুলোর এই মৌলগুলো সাধারণত লবণগুলো থাকে। তো হলস হচ্ছে সামুদ্রিক লবণ, আর জেনাস হচ্ছে তোমার হচ্ছে টু প্রডিউসার বা উৎপাদনকারী। তার মানে হলস এবং জেনাস থেকে এই হ্যালোজেন শব্দটার উৎপত্তি, অর্থাৎ সামুদ্রিক লবণ প্রস্তুতকারী, যেটাকে আমরা বলছি এখানে হ্যালোজেন। অর্থাৎ তোমার এই মৌলগুলো আসলে সমুদ্রের পানিতে এবং সমুদ্রের পানিতে যে আগাছাগুলো থাকে, সেই আগাছার মধ্যে যে কিছু লবণ জাতীয় পদার্থ থাকে, এই লবণগুলোকে ম্যাক্সিমামে এই মৌলগুলো লবণ হিসেবে আমরা পেয়ে থাকি। যেমন ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, ব্রোমিন আছে, তারপরে অ্যাসিটিন আছে, এই জাতীয় আর কি। তো এই হলো তোমার আর এই ব্লকের মৌসুমের আরো একটা খুব ভালো একটা বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, সেটা হলো যে এই ব্লকের মৌলগুলো পরিবর্তনশীল জ্বালানি অবস্থা প্রদর্শন করে থাকে। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা আসবো।
আর বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটা যৌগ যেটা আমরা একটা অণু বলছি। এই অণুটা ডাইভার হিসেবে অবস্থান করে, এবং সে কেন ডাইভার হিসেবে অবস্থান করে সেটা আমরা একটু আলোচনা করবো আজকে সময় এখনই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং সিলিকন ডাইঅক্সাইড কঠিন হিসেবে অবস্থান করে। তারপরে কার্বন টেট্রাক্লোরাইড তোমার আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। তো যে এরকম বেশ কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। তো আজকে আমরা দেখি অন্তত এই 1 এবং 2 এই দুইটা বৈশিষ্ট্য আলোচনা আমরা করতে পারি কিনা। তো প্রথম তাহলে এটা আমরা আলোচনা করি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অণু। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অণু এটা তোমাকে তোমরা রাসায়নিক বন্ধন যে তোমরা আলোচনা যে শিখেছো, যে যৌগ বিভিন্নভাবে তৈরি হয়। কোনো যৌগ আয়নিক বন্ধনের মাধ্যমে তৈরি হয়, কোনো যৌগ সমযোজী বন্ধনের মাধ্যমে তৈরি হয়, কোনো যৌগ সমযোজী এবং স্বনির্ভর সমযোজী বন্ধন তৈরির মাধ্যমে তৈরি হয়। এরকম বিভিন্নভাবে যৌগ তৈরি হয়। তো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, সেখানে আমরা এটাকে আমরা আয়নিক যৌগই আমরা বলবো, যে তারা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তারা তৈরি হয়। তো এই যে একটা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সঙ্গে 3টা ইলেকট্রন আদান প্রদান করে তারা যৌগটা তৈরি করলো, বাস এটা একটা যৌগ, এটা নিরপেক্ষ যৌগ। তো এখানে কেন এই প্রশ্নটা করলো যে এটা ডাইমার? ডাইমারটা কি? ডাইমার হচ্ছিল এরকম আরো একটা, মানে অর্থাৎ দুইজন যদি একসঙ্গে অবস্থান করতে পারে, তাহলে এই দুইজনের এই একসঙ্গে অবস্থান করাটাকে আমরা বলছি হলো ডাইমার। হ্যাঁ, তারপরে অ্যালুমিনিয়াম এখানে যদি আমরা ব্র্যাকেট দিতাম, যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট প্রথমটা দিতাম, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষটা দিয়ে এই শেষটা দিয়ে 2 দিতাম, যেরকম আমরা লিখি যে এই লেখা লিখছি যে SiO2। এখানে যদি ব্র্যাকেট থাকতো, এখানে যদি ব্র্যাকেট থাকতো, ওইভাবে যদি আমরা লিখতাম, তাহলে হয়তো কি এখানে ব্র্যাকেট দিয়ে এখানে 2 লিখতাম, আর এখানে ব্র্যাকেটটা আটকে দিতাম, অর্থাৎ 2। অর্থাৎ এরকম দুইটা অণু, তার মানে এই দুইজনকে আমরা এই যেখানে তোমাদের দেখিয়ে দেই যে, আচ্ছা সময় কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে সময় শেষ হয়ে গেছে, আর মাত্র আমরা কয়েক মিনিট, প্রায় 6-7 মিনিটের মধ্যে আলোচনা করতে পারবো। এই যে দেখো, এটা হচ্ছে একটা ডাইমার। তার মানে এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড হচ্ছে এই অ্যালুমিনিয়ামটা, এই যে 3টা ক্লোরিন, এই 3টা ক্লোরিনের সাথে সংযুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি করেছে। আরো একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই তার হচ্ছে অ্যালুমিনিয়াম হচ্ছে এইটা, আর তার এই একটা, দুইটা, এই 3টা। জাস্ট এটা আমরা সুন্দর করে একটা গঠন দেখিয়েছি যে কেন তারা এইভাবে অবস্থান করে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো রোল কত? 2002। আর কেউ জয়েন করেছে? আর কয়েকজন জয়েন করলো, তাদের রোলগুলো যদি একটু বলো, আমি এটা লিখে নিতে পারি। এখন যদি আমি বলেই ফেললাম। স্যার 2003। 3। আর কেউ স্যার আছে? 2015। 2023। 2023, হ্যাঁ 15 লিখেছি। 23, তারপরে 2006। হ্যাঁ কত? 2006। 6, হ্যাঁ। আর কেউ আছে? 6। হ্যাঁ 6 এর পরে আর কেউ আছে? আচ্ছা, আর নেই। তো এইটা আমরা এখন দেখাই যে আসলে এই একটা অণু কেন এরকম আরো একটা অণুর সাথে এইভাবে তার অবস্থান করে, বা কেন ডাইমার হচ্ছে। স্যার 2023। হ্যাঁ 2023 লিখেছি। তো কেন তারা দুজন একসাথে এইভাবে অবস্থান করে, এটা একটা ব্যতিক্রমী একটা প্রশ্ন। তো যাই হোক, ডাই হচ্ছে 2, তোমরা যেরকম ডাই 2, ট্রাই 3, টেট্রা 4 এরকম। তো সেটাই যে ডাইমার, অর্থাৎ মার হচ্ছে ইউনিট আর ডাই হচ্ছে 2, অর্থাৎ 2টা ইউনিট একসঙ্গে অবস্থান তারা কেন করে, এবং এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা, কিন্তু বেশি তাপমাত্রা, কিন্তু এটা অল্প তাপমাত্রা। এখানে দেখো আমরা একটা ইলেকট্রন বিন্যাস দেখিয়েছি যে অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তার সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কিরকম? সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এই যে, এই হলো 10, এই তোমার 6×4 = 10, 10 দিয়ে 12, আর এই হলো 1-13। দেখো এই তার ইলেকট্রন বিন্যাস, সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস লিখে আমরা দেখতে পাচ্ছি যে তার বহিস্থ পি অরবিটালে আরো দুইটা পি অরবিটাল এখনো ফাঁকা রয়ে গেছে। স্যার আমি প্রেজেন্ট দিলাম আমার 2012। আচ্ছা 2012, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তোমরা দেখো যে অ্যালুমিনিয়াম সাধারণ ইলেকট্রন বিন্যাস আমরা দেখালাম যে হ্যাঁ সাধারণভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস তার আমাদের এভাবে লিখতে হবে দুইটা পি অরবিটাল এখনো ফাঁকা রয়ে গেছে। এখন একটা মৌল যখন আরেকটা মৌলের সাথে যখন যৌগ তৈরি করবে, তখন তাদের কিছু এনার্জি নিতে হয়। এনার্জি নিলে তাদের বৈশিষ্ট্যের ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ হয়ে যায়। এই কথাটা কিন্তু সবসময় যেন মনে রাখবা। তো এই যে এই এনার্জি যে নিল, ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হলো, সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটা স্টার চিহ্ন দিয়েছি। হ্যাঁ, এই স্টার চিহ্ন দিয়ে আমরা দেখালাম যে সে কিছু এনার্জি নিয়েছে এবং সে এখন এক্সাইটেড।
এক্সাইটেড হওয়ার কারণে তার বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস দেখো, এই যে এস, এই যে বস্তু হলো 3, এই 3s দেখা আগে ছিল দুইটা স্বাভাবিক অবস্থা ইলেকট্রন বিন্যাস দুইটা, তাকে এখন হয়ে গেছে একটা, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রন তার বহিস্থ স্তরে যে ইলেকট্রন ফাঁকা ছিল, যেমন পি ওয়াই ফাঁকা ছিল, পি জেড ফাঁকা আছে, এই ওয়াইতে চলে গেছে। তাহলে এখন ইলেকট্রন একা একা হয়ে গেল কয়টা, একটা, দুইটা আর হলো তিনটা। এই তিনটা অরবিটালের সঙ্গে ক্লোরিন পরমাণুর তিনটা অরবিটাল ইলেকট্রন, অর্থাৎ এখানে আমরা বলবো যে এই তিনটা ইলেকট্রন ক্লোরিন পরমাণুকে সে দিয়ে দিচ্ছে অথবা শেয়ার করছে, যেটাই বলি না কেন, তারা দিয়ে এই যৌগটা তার তৈরি করে ফেলেছে। তারপরে আমরা এখানে আমরা যদি দেখি যে ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে ক্লোরিনের 3 জন, তাহলে ক্লোরিনের একটা আসলো এইটার সাথে, তার মানে এখানে 2 হয়ে গেল। আর একটা ক্লোরিন আসলে এখানে আসলো, তার মানে এখানে 2 হয়ে গেল। আর একটা ক্লোরিন আসলে এইটার সাথে এখানে 2 হয়ে গেল। তার মানে এই হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যখন তৈরি হয়, তখন যদি আমরা অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি, তখন আমরা দেখব যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন কটা হচ্ছে, ইলেকট্রন হচ্ছে কিন্তু 6টা, এসে 2টা, পিতে এখানে আমরা একটু ভেঙে দেখিয়েছি, পিতে আসলে অ্যাকচুয়ালি 4টা, সেই 4টাকে আমরা যদি পি কে 3 ভাগে ভাগ করা যায়, 2 ভাগের মধ্যে আমরা 2টা করে দিয়ে 4টা হয়েছে। এখনো পি অ্যালুমিনিয়ামের বহিস্থ পি অরবিটাল এখনো ফাঁকা রয়ে গেছে। তার মানে আমি তোমাদের যেটা বোঝাতে যাচ্ছি যে এই এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডটা আরো একটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সঙ্গে যে যৌগ তৈরি মানে গঠন করতে গেলে কি হয়, ইলেকট্রন তাকে আদান প্রদান করতে হবে, নাইলে ইলেকট্রন শেয়ার করতে হবে, নাইলে ইলেকট্রন তাকে নিতে হবে। আদান প্রদান সেক্ষেত্রে আমরা বলি আয়নিক, যখন শেয়ার করে সেক্ষেত্রে আমরা বলি সমযোজী, যখন ইলেকট্রন একজন শুধু নেয় আরেকজন শুধু দিয়েই দেয়, সেই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে যে বন্ধনটা তৈরি সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। তো এখানে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধনের কথাই আমরা এখানে বলবো। যেহেতু যৌগটা তৈরি হয়ে গেছে, এখানে ইলেকট্রন আদান প্রদানের কথা, এই পরমাণুটা এরকম আরো একটা পরমাণুর সঙ্গে ইলেকট্রন এখানে আদান প্রদানের কথা আমরা বলবো না, ইলেকট্রন আমরা শেয়ারের কথা বলবো। এবং সেই শেয়ারটা হচ্ছে 2 রকম, একটা হলো যে দুইজনই একটা একটা করে ইলেকট্রন দিয়ে শেয়ার করতে পারে, আর একটা হলো সিস্টেমটা হলো একজন 2টা ইলেকট্রনই দিবে আর একজন 2টা ইলেকট্রনই নিয়ে নেবে, এইভাবে যে শেয়ারটা, তাহলে শেয়ারটা হচ্ছে কয় রকম, 2 রকম, দুইজনই একটা একটা করে দেয়, এই ধরে একটা শেয়ার, এই শেয়ারের ফলে সমযোজী বন্ধন তৈরি হয়। আর আরেকটা শেয়ার হলো যে দুজনের মধ্যে একজনই 2টা ইলেকট্রন দিবে আর একজন 2টা ইলেকট্রন নিবে, এইভাবে যে ইলেকট্রন শেয়ার হয় সেটাকে আমরা সেই ক্ষেত্রে যে বন্ধন তৈরি হয় সেই বন্ধনটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এখানে যেহেতু একটা যৌগ তৈরি হয়েই আছে, এখানে আমরা ইলেকট্রন ওই একটা একটা করে দিয়ে শেয়ার এভাবে আমরা হিসাবটা করব না, আমরা এখানে হিসাব করব যে অন্য আরেকজনের সাথে যদি সংযুক্ত হতে চায়, তাহলে অন্য আরেকজনের একটা মৌল কি করবে, তাকে 2টা ইলেকট্রন দিবে, এবং এখানকার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অ্যালুমিনিয়াম, এবং সেই অ্যালুমিনিয়াম ওই 2টা ইলেকট্রনকে তাকে নিতে হবে। যদি জায়গা থাকে তাহলে নিতে পারবে, যদি জায়গা না থাকে তাহলে সে নিতে পারবে না। যদি জায়গা থাকে তাহলে সে নিতে পারলো, তার মানে তার সঙ্গে যৌগ গঠন করা যৌগ তৈরি করা সম্ভব। যদি জায়গা না থাকে, নিতে পারবে না, তাহলে তার পক্ষে তাহলে আরো একটা অণুর সাথে সংযুক্ত হয়ে যৌগ তৈরি করা সম্ভব নয়। তো আমরা এখানে দেখো, আমি এই জন্য ইলেকট্রন তোমাদের দেখাচ্ছি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড তৈরি হওয়ার পরে আমরা দেখলাম অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের যোজ্যতা স্তরে আরো একটা অরবিটাল ফাঁকা রয়ে গেছে, যেখানে 2টা ইলেকট্রন থাকার সুযোগ আছে। তার মানে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আরো একটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে তাহলে সংযুক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। কেন, যে অ্যালুমিনিয়াম যে আরেকজন যার সাথে যুক্ত হবে, সে যদি 2টা ইলেকট্রন দেয়, তাহলে এই অ্যালুমিনিয়াম জন্য নিতে পারে, তার জন্য নেওয়ার সুযোগ থাকে। আমরা দেখলাম যে হ্যাঁ, এখানে আসলে সুযোগ আছে বলেই আমরা তাকে এই যে এইভাবে তখন আমরা এই যে শেয়ার করার সুযোগটা দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড প্রথম অণু, আর এটা হলো দ্বিতীয় অণু। তো দ্বিতীয় অণু দেখো, এই অ্যালুমিনিয়ামটা, এই ক্লোরিনটা কি করে, তার যে যোজ্যতা স্তরে এক জোড়া ইলেকট্রন মুক্ত ইলেকট্রন আছে, এখানে মুক্ত ইলেকট্রন কথা একটা নতুন একটা শব্দ, এটা নিয়ে পরে কথা বলবো। এই 2টা মুক্ত জোড় ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে দেওয়ার তারা ইচ্ছা প্রবণতা করে। কেন, যে তার কাছে আছে মুক্ত আছে ইলেকট্রন, 2টা ব্যবহার হচ্ছে না, তার কাজে ওইভাবে লাগে না, অ্যালুমিনিয়ামকে সে দিতে চাচ্ছে, আর যেহেতু অ্যালুমিনিয়াম নেওয়ার সুযোগ আছে এই জন্য সেও দিবে। ফলে এই 2টা ইলেকট্রন এই 2টা পরমাণুর মধ্যে শেয়ার হয়ে একটা বন্ধন তৈরি হবে। দেখো, এখানে কিন্তু নর্মালি এরকম কিন্তু কোনো টান দেওয়া নেই, এখানে টানটা কিন্তু একটু ভিন্ন ধরনের, একটা অ্যারো চিহ্ন দেওয়া। তো অ্যারো চিহ্নটা দেখো, অ্যালুমিনিয়াম থেকে ক্লোরিন দিকে কিন্তু দেওয়া না, ক্লোরিন থেকে অ্যালুমিনিয়ামের দিকে দেওয়া। হ্যাঁ, এখানে বিষয়টা হলো এরকম যে, আর এইভাবে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধনটিকে আমরা টান দিয়ে দেখিয়ে দিই
কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনকে দেখানোর জন্য অবশ্যই অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হয়। আর অ্যারো চিহ্ন কোন দিক থেকে কোন দিকে দেওয়া হবে, যে ইলেকট্রন আসলে দান করে তার থেকে যে ইলেকট্রন নেয় এই নেওয়ার দিকে ইলেকট্রনে সেই অ্যারো চিহ্ন দিতে হবে। যেহেতু এখানে ক্লোরিন দুটো ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে দিচ্ছে, এই জন্য ক্লোরিন থেকে অ্যারো চিহ্নটি অ্যালুমিনিয়াম দিকের হয়ে গেছে। দেখো তাহলে মানে এখানে তাহলে দুটো ইলেকট্রন ক্লোরিন দিল, অ্যালুমিনিয়াম শুধু এই দুটো ইলেকট্রন নিল বা শেয়ার করলো, তার মানে এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি হলো। অনুরূপভাবে একইভাবে এই অ্যালুমিনিয়াম পরমাণুর একটা ক্লোরিন পরমাণু কি করে সেও এই ক্লোরিনের মতোই তার কাছেও মুক্ত ইলেকট্রন একাধিক আছে, এক জোড়া মুক্ত ইলেকট্রন এই অণুর অ্যালুমিনিয়ামকে সে দেওয়ার চেষ্টা করছে। যেহেতু আমরা দেখেছি যে অ্যালুমিনিয়াম যোজ্যতা স্তরে একটা শক্তি স্তর ফাঁকাই রয়ে গেছে, এই জন্য সে এই দুটো ইলেকট্রন এই অ্যালুমিনিয়াম নিতে পারবে বা নেওয়ার মতো সুযোগ আছে। ফলে ওই জোড় ইলেকট্রন দুইটা কি করে, অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন দুইজন শেয়ার করে, এবং শেয়ার করে যেহেতু শেয়ার একজনই দুটো ইলেকট্রন দিচ্ছে, তারপরে আর আরেকজন দুটো ইলেকট্রন নিচ্ছে, তারপরে এই ঘটনার ফলে যে বন্ধনটা তৈরি হলো এটাকে আমরা ওই আগের মতোই সন্নিবেশ সমযোজী বন্ধন বলছি। তার মানে দুইটা অণু এইভাবে ইলেকট্রন শেয়ার করে তারা বন্ধন তৈরির মাধ্যমে তারা অবস্থান করার একটা সুযোগ এখানে আমরা দেখতে পাচ্ছি। এজন্যই এটা কিন্তু আসলে স্বাভাবিক অবস্থা, মানে সাধারণ তাপমাত্রা। যদি তাপমাত্রা বাড়িয়ে দেয় না, তখন এই ঘটনাগুলো আর ঘটবে না, তখন আর বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তখন আমরা ডাইমের হিসেবে দেখবো না, তখন আমরা একক অণু হিসেবে তখন আমরা দেখবো। এই অবস্থাটা তৈরি হয় শুধুমাত্র স্বাভাবিক অবস্থার জন্য। তাহলে কথাটা কি ক্লিয়ার হলো যে কেন সে ডাইমের হিসেবে তৈরি করে? ডাইমের হিসেবে অবস্থান করার জন্য কি শর্ত থাকে? হ্যাঁ, শর্ত অবশ্যই থাকবে যে এই যে অনুটার যে কেন্দ্রীয় পরমাণু আছে, কেন্দ্রীয় পরমাণু মূলত আসলে এখানে ইলেকট্রন নেওয়ার সুযোগ থাকতে হবে। আমরা এখানে ইলেকট্রন বিন্যাস থেকে দেখলাম যে হ্যাঁ, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড অণুর কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়াম তার যৌগ গঠন করে, অ্যালুমিনিয়াম যৌগ গঠন করার পর তার দ্রুত স্তরে একটা অরবিটাল এখনো ফাঁকা রয়ে গেছে। এই জন্য যদি কোনো অণু থেকে কোনো পরমাণু যদি ইলেকট্রন তাকে দেয় তাহলে সে নিতে পারে, সেটা আমরা এইভাবে দেখিয়ে দিলাম।